আর ওই লোকটার নাম খুব শিগগিরই আমি আপনাকে বলে দেবো। হ্যালো রোহন, হ্যালো হ্যালো রোহন। হ্যালো, পুলিশ স্টেশন। Good afternoon, Dr. Saluke. Good afternoon. Please, sorry, don't mind. আসলে যখনই কোনো নিরপরাধ লোকের খুন দেখি না, তখনই গুড আফটারনুন, গুড মর্নিং এর উপর বিশ্বাসই চলে। তাই তো ডক্টর। ডক্টর কোনো পোক্ত প্রমাণ পেলেন? আপাতত এই ল্যাপটপের চার্জারটা তার, এটা দিয়েই শ্বাসরোধ করা হয়েছে এর। আর এর মৃত্যুর সময় হচ্ছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। আর হ্যাঁ, লাশের পাশে এই মোবাইলটা পাওয়া গেছে। হয়তো এটা আমাদের কোনো সাহায্য করবে। আর ওই বাকি প্রমাণগুলো যার ব্যাপারে ইন্সপেক্টর সমীর বলছিলেন? স্যার, স্যার রোহনের ডায়েরি এই দেখুন, পুরোটাই পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তবে এই ডায়েরিটার সঙ্গে অনেক ডকুমেন্টসও ছিল, সেগুলোও পুড়ে গেছে। বুঝতেই পারছি না যে ওই ডকুমেন্টস এমন কি ছিল। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু ছিল যার জন্য ওই খুনি প্রবলেমে পড়তো, তাই প্রমাণ জ্বালিয়ে দিয়েছে আর এই রোহনকেও মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই হার্ড ডিস্কটা আমি এখানেই পেয়েছিলাম, ক্রাইম সিনে। আমি এটা একজন কম্পিউটার এক্সপার্টকে দেখিয়েছি। পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ডেটা রিকভার করা সম্ভবই নয়। খুনি প্রত্যেকটা প্রমাণকে খারাপ করে দিয়েছে। কোনো ব্যাপার না, কোথাও না কোথাও কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবো। পুরবি, স্যার। এই রোহনের ব্যাকগ্রাউন্ড চেক করেছো? হ্যাঁ স্যার, পুরো নাম রোহন কুমার। এ পুনেতে থাকে, এখানে মুম্বাইতে চাকরি করছিল, একাই থাকতো। আর এখানেই এই বাড়ি থেকেই কাজ করছিল। কি কাজ কি করতো? গোয়েন্দা ছিল। বড় বড় কোম্পানিতে যে লাখ লাখ টাকা জালিয়াতি হয় সেগুলোর তদন্ত করত। তাহলে তো অনেক শত্রুই আছে এই রোহনের। হ্যাঁ দয়া, আর ওই অনেকগুলো শত্রুর থেকে আসল খুনিটা কে সেটা হয়তো তোমাকে এইটা বলবে। কি এটা ডক্টর? এটা চুম্বক। চুম্বক? এর মধ্যে একজন দৌড়বীরের ছবিও আছে, কিন্তু এই চুম্বক রোহনের বডির মধ্যে কি করছিল? আমার মনে হচ্ছে হয়তো এটা খুনির হবে। ওর পকেটে ছিল, এদিক ওদিক করতে গিয়ে হয়তো এটা পড়ে গেছে। তাহলে তো এটা আঙুলের ছাপ থাকবে? না, একটাও নেই। একটাও নেই। খুনি মনে হয় এখান থেকে এসছে। মুরবি, স্যার। এই রোহন এই মুহূর্তে কার জন্য কাজ করছিল? স্যার, ডিএনডি বিল্ডকম লিমিটেডের জন্য। বিএনডি বিল্ডকম লিমিটেড? এটা তো ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের 1 নম্বর কোম্পানি শহরের। হ্যাঁ স্যার, এই দেখুন, এই ভাঙা হার্ড ডিস্কটার উপরেও ওই কোম্পানিটারই স্টিকার লাগানো রয়েছে। আর মারা যাওয়ার ঠিক আগে এই রোহন এই কোম্পানির সিইও মিস্টার হিতেশের সাথে ভিডিও কলে ছিল। আর স্যার, এই লোকাল পুলিশ স্টেশনেই হিতেশে কমপ্লেন করেছিল। এটা কি
এত বড় অফিসে শুধুমাত্র একজনই লোক ছিল নাকি? মনে হচ্ছে স্যার ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য সবাই বাড়ি চলে গেছে। আচ্ছা, আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে। স্কোরটা কি হলো? কোহলি সেঞ্চুরি করতে যাচ্ছে। কি বলছেন স্যার? আপনি কি করে জানলেন? বাইরে ওয়াচম্যান কমেন্ট্রি শুনছিল। ইনভেস্টিগেশন করতে এসেছি, চোখ কান খোলা রাখতে হবে। স্যার, হিতেশের কেবিন। মিস্টার হিতেশ, হাই, সিআইডি। প্লিজ বসুন। আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। শুরু থেকে বলুন সবকিছু। 6 মাস আগে আমি রোহনকে কাজে রাখি। গত 5 বছর ধরে আমাদের কোম্পানিতে যে লোকসান হচ্ছে তা আগে কখনো হয়নি। কি ধরনের ক্ষতি? লোকসানের লিস্ট তো বলে শেষ করা যাবে না। যে টেন্ডারগুলো আমাদের কোম্পানির পাওয়া উচিত ছিল সেগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। এই দেখুন, 1100 কোটির রিফাইন্ডিং কন্ট্রাক্ট, 37 কোটির রেলওয়ে কন্ট্রাক্ট, আর 800 কোটির পাওয়ার ট্রান্সমিশন কন্ট্রাক্ট। এটাও তো হতে পারে যে যে সমস্ত কোম্পানি এই কন্ট্রাক্টটা পেয়েছে ওরা আপনার থেকে কম কোট দিয়েছে। সেটাই তো আমি বলতে চাইছি স্যার। যদি অন্য অন্য কোম্পানি এই টেন্ডার পেত তাহলে ব্যাপারটা অন্য ছিল, কিন্তু এই সমস্ত কন্ট্রাক্ট একটা মাত্র কোম্পানিই পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের অ্যামাউন্ট আমাদের দেওয়া অ্যামাউন্টের থেকে মাত্র 1000 টাকা কম। শুধুমাত্র 1000 টাকা কম? কোন কোম্পানি এটা? এক্সপিএল ইনফ্রাস্ট্রাকচার। এক্সপিএল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আপনার মনে হচ্ছে যে আপনার কোম্পানিতে এমন কেউ বেইমান আছে যে স্যালারি আপনার থেকে নেয় কিন্তু কাজ এক্সপিএল এর জন্য করে? 100% কেউ না কেউ তো অবশ্যই আছে। আর রোহন ওই লোকটার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওর লাস্ট ফোন কলে আমায় এটাও বলেছিল যে সেই বেইমান এস্টিমেটিং অ্যান্ড টেন্ডিং ডিপার্টমেন্টের লোক। আচ্ছা, এই ক্রাইম সিন থেকে আমরা এই ড্যামেজড হার্ড ডিস্কটা পেয়েছি। কি আছে এর ভেতরে? স্যার, এটা আমাদের কোম্পানির গত 5 বছরের সিসিটিভি ফুটেজ, কল লগস, ইমেলস, আমাদের কোম্পানিতে কত এমপ্লয়িজ আছে, সমস্ত ইনফরমেশন এতে ছিল। তাহলে এর কপি নিশ্চয়ই আছে আপনার কাছে? আগে হ্যাঁ, আছে। আমরা ওটা আমাদের সঙ্গে নিয়ে যাব। শিওর। হয়তো হার্ড ডিস্কটা চুরি হয়ে গেছে। আমি এখানেই রেখেছিলাম হার্ড ডিস্কটা। কি? আপনার কেবিনের ভেতর থেকে কোনো জিনিস কি করে চুরি হয়? হয়তো আমার অনুপস্থিতিতে কেউ এসেছিল আর এখান থেকে। কিন্তু আপনার অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই কেন? কখনো দরকারই পড়েনি স্যার। প্রয়োজন বলে আসে না, এখন পড়লো তো প্রয়োজন। সরি স্যার। আর হ্যাঁ মিস্টার হিতেশ, আপনার কোম্পানিতে যত এস্টিমেটিং আর টেন্ডারিং ডিপার্টমেন্ট আছে, যত লোক আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। স্যার, আজকে ওই ডিপার্টমেন্টের কোনো এমপ্লয়ি কাজে আসেনি। কেন? সবাইকে ছুটিতে গেছে? আসলে ওরা প্রত্যেকেই ম্যারাথন রেসে পার্টিসিপেট করতে গেছে, যেটা সকাল 7টা থেকে 11টার মধ্যে হবে। কি? সবাই ওই ম্যারাথন রেসে দৌড়তে গেছে? হঠাৎ করে সবাই এরকম রানার হওয়ার স্বপ্ন দেখছে কেন? আসলে আমাদের কোম্পানি এই ম্যারাথন রেসটা স্পন্সর করছে, তাই আমাদের এমপ্লয়ীদের এটা বাধ্যতামূলক ছিল ওখানে পার্টিসিপেট করা। শুধু তারাই পারবে না যাদের হাঁটুতে বা অন্য কোনো সমস্যা আছে। তো আপনারও সমস্যা আছে হাঁটুতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ডিপার্টমেন্টে কতজন কাজ করে? 10 জন। আর এই 10 জনই ম্যারাথন রেসে গেছে? হ্যাঁ স্যার, যদি কেউ না যেত আমি অবশ্যই জানতে পারতাম স্যার। স্যার, হুম, যদি পুরো ডিপার্টমেন্টের সবাই ম্যারাথনে দৌড়চ্ছিল যখন রোহনের খুন হয়েছিল, তাহলে খুনটা করলো কে? হতে পারে ওই কন্ট্রাক্ট কিলার। 1 মিনিট মিস্টার হিতেশ, আপনার কাছে এই ম্যারাথন রেসের কোনো ব্রোশিয়া, কোনো লেটার আছে? ইয়েস স্যার, আমি আনছি। কি হলো স্যার? চুম্বকে ওই দৌড়ানোর লোকটা, ম্যারাথন রেস, এক্ষুনি জানতে পারবো। এই নিন স্যার। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম স্যার। হুম, দেখেছো, এটাই হলো ওই চুম্বকের রহস্য। যেটা ক্রাইম সিনে পাওয়া গেছে সেটা ম্যারাথন রেসে। মানে স্যার, ও ম্যারাথন রেসে দৌড়চ্ছিল, রোহনকে খুন করার জন্য ও রেস ছেড়ে দিয়ে ওর বাড়ি চলে যায়? মনে তো হচ্ছে এইরকমই। স্যার, এই বিপ ম্যাগনেট জার্সির ওপর লাগানো হয়। সঞ্জু স্যারকে একটু বুঝিয়ে দাও। দেখুন স্যার,
এই ম্যাগনেটটাকে এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে। সেম এরকমই আরেকটা নেওয়ার পরে জার্সির ভেতর থেকে আমরা নিয়ে নেব, আর এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো। সেম আরেকটা এইভাবে নিয়ে এটাকে নিয়ে আমরা এইভাবে লাগিয়ে দেবো, আর এটা এইভাবে লক হয়ে যায়। আগে আমরা সেফটি পিন ইউজ করতাম, কিন্তু দু একবার রানার্সের চোট লেগেছিল, তাই আমরা এই ম্যাগনেট টেকনিকটার ব্যবহার করছি। এই ম্যাগনেট আর রেসিং হুইপ আপনি সব প্রতিযোগীকেই দিয়েছিলেন? ইয়েস স্যার, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল, বলাও হয়েছিল রেস শেষ হয়ে যাওয়ার পরে সব ম্যাগনেটগুলোকে ফেরত দিয়ে দিতে। তাহলে কারা কারা এই ম্যাগনেট ফিরিয়ে দেয়নি? স্যার অনেকেই দেয়নি, কেউ ফেলে দিয়েছিল, কেউ বা হারিয়ে ফেলেছিল, আর এক একজনের দায়িত্বও ছিল না যে জিনিসটাকে ফেরত দিতে হবে। একটা কথা তো শিওর, কেউ রেস মাঝপথে ছেড়ে দিয়েছিল, গিয়ে খুন করে আবার ফিরে এসেছে। কিন্তু স্যার রেস তো অনেক লোকেই মাঝখানেই ছেড়ে দিয়েছিল, কিন্তু এটা কি করে জানা যাবে যে তাদের মধ্যে রোহনকে কে মেরেছে? ওই 10 জনের মধ্যেই কেউ হবে যারা ক্যান্টিন ডিপার্টমেন্ট আর এস্টিমেটিং ডিপার্টমেন্টে কাজ করছিল। কিন্তু স্যার ওই 10 জনের মধ্যে রেস মাঝপথ থেকে ছেড়ে দিয়েছিল, এটা কিভাবে জানতে পারবো? জানা যেতে পারে স্যার। কি করে? স্যার আমরা প্রত্যেকটা প্রতিযোগীর মাথায় গোপ্রো ক্যামেরা লাগিয়েছিলাম, আর সেটা থেকে জানা যেতে পারে কে মাঝপথে ছেড়ে দিয়েছিল। ওয়ান্ডারফুল। নবীন, এই রিশটা তোকেই জিততে হবে। রান। এই 4টে স্ক্রিন, এগুলো ব্ল্যাঙ্ক কেন? জানি না স্যার, আমরা তো সব ক্যামেরা চালু করে এদের দিয়েছিলাম, হয়তো ভুল করে এই 4 জন ক্যামেরা অফ করে ফেলেছিল। ভুল করে করেছে নাকি ইচ্ছে করে? এদের মোটিভটা কি বুঝে উঠতে পারছি না, এরা কি করতে চাইছিল। কি কুনাল, একটা ক্যামেরা ভাঙা, একটা ক্যামেরায় মাটি লেগে আছে, এই 4টে ক্যামেরা ব্ল্যাঙ্ক, সেটা কেন? জানি না স্যার। ওইসব জানি নাটা নিয়ে বললে হবে না। এই সব কটা ক্যামেরা 10-এ 10 আমার চাই। স্যার এই 3টে ক্যামেরা একদম ঠিক ছিল স্যার, এমপ্লয় 1, এমপ্লয় 2 আর এমপ্লয় 3। তার মানে এই 3টে ক্যামেরায় কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না, কেউ ইচ্ছে করে ক্যামেরাগুলো বন্ধ করেছিল বা ভুল করেও করে থাকতে পারে, কিন্তু বলা যায় না। কিন্তু স্যার এই 4টে ক্যামেরারই ফুটেজ একদম ঠিকঠাক স্যার। এমপ্লয়ি 4, 5, 6, 7। তাহলে এবার যাই প্রবলেম ক্যামেরাতে। সবার আগে প্রবলেম ক্যামেরা ছিল এই নবীনের, যার লেন্স ক্র্যাক হয়ে গেছিল, হতে পারে দৌড়তে দৌড়তে পড়ে গেছিল। হ্যাঁ। আর স্যার দ্বিতীয় প্রবলেমের ক্যামেরা, মুক্তিরটা, যে রেসের মাঝখানে দাঁড়িয়ে নিজের জুতোর ফিতে বাজছিল। হ্যাঁ, তারপরে ফিতে বাঁধার পরে ওই হাতটাই নিজের লেন্সে লাগায়, আর লেন্সে সমস্ত পিকচারটাই ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই মাটি ইচ্ছে করে লাগিয়েছে নাকি ভুল করে? আরে 10টা লোকের তো 10টা গোপ্রো ক্যামেরা থাকা উচিত, এখানে তো দেখছি 9টা। গৌরবের ক্যামেরাটা কি হলো, সেটা কোথায়? স্যার ওই ক্যামেরাটা হারিয়ে গেছে, গৌরব ওটা ফেরত দেয়নি। তাহলে স্যার এই গৌরবই খুনি, ওকে ধরে ফেলা উচিত। না পঙ্কজ, এইভাবে হয় না। হতে পারে গৌরব ক্যামেরাটা ফেরত দিতে ভুলে গেছে,
আমাদের এটা ভাবতে হবে যে খুনি এই সময়টাই কেন বেছে নিল ম্যারাথন রেসের টাইমে খুন করার জন্য। ও তো চাইলে যে কোনো সময় খুন করতে পারতো, যে কোনো জায়গায় পারতো। হ্যাঁ, অ্যালিবাইয়ের জন্য স্যার, যাতে ধরা পড়লে খুনি বলতে পারে যে রোহনকে খুনের সময় ও তো ম্যারাথনে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, সেই জন্য ও রেসেও পার্টিসিপেট করেছিল আর রেস কমপ্লিট করেছিল। তার মানে স্যার রেসকে মাঝখান থেকে ছেড়ে ও চলে গেছিল, তারপরে গিয়ে খুন করলো, আর খুন করার পরে এসে রেস আবার শেষ করলো। এক্স্যাক্টলি। কিন্তু স্যার এই ফুটেজ থেকে কিভাবে জানতে পারবো কে রেস ছেড়ে চলে গেছে, খুন করেছে, আবার রেস জয়েন করেছে? স্যার এই ব্যাপারটা আপনি টাইমিং চিপ থেকে জানতে পারবেন। টাইমিং চিপটা আবার কি? আজকাল ম্যারাথন রেসে বিজেতা কে জানার জন্য আরএফআইডির ব্যবহার করা হয়। আরএফআইডি মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আগে হ্যাঁ। ও, এই টেকনিক থেকে একটা জিনিস জানা যেতে পারে যে একজন রানারের প্রত্যেকটা ল্যাব কমপ্লিট করতে কত সময় লেগেছে। আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। স্যার এটাই হলো চিপ, আর এটা রেসের ম্যাট, আর এটাই আরএফআইডি টেকনিকে চলে। দেখুন স্যার। ও, তার মানে রেস শুরু হতেই যখন কোনো রানার এটা ক্রস করে তখন এই টাইমিংটা ওই মুহূর্তে শুরু হয়ে যায়। একদম স্যার, অফিসের কার্ডের মতন স্যার। ঠিক আছে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু এটা কি জানতে পারা যাবে যে কেউ রেস মাঝপথে ছেড়ে দেয় আর পরে আবার এসে জয়েন করে? এরও উপায় আছে স্যার। স্যার এই ম্যারাথন রেস 31 কিলোমিটারের হয়। এতে 4টে ভাগ, প্রথমটা 5, দ্বিতীয়টা 10, তৃতীয় 15, চতুর্থ 20। চতুর্থ পর্যায় থেকে ফিনিশিং লাইনের দূরত্ব কম করে 1 কিলোমিটার স্যার। তার মানে সব মিলিয়ে 6টা প্যাড, স্টার্টিং লাইনের প্রথম প্যাড আর ফিনিশিং লাইনের 6 নম্বর প্যাড, মাঝখানে 4টে থাকছে, 4টে ধাপ, 4টে প্যাড। যখন কোনো প্রতিযোগীর পা ওই প্যাডের মধ্যে পড়ে তখন আমরা বুঝতে পারি ওই রানার কত টাইমটা নিয়েছে। তাহলে কে রেস মাঝপথে ছেড়েছিল আর কে ছেড়ে যায়নি এটা জানা গেলে এটাও জানা যাবে যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় কোন রানারের সব থেকে বেশি সময় লেগেছিল। সবকটারই টাইমিংটা চেক করতে হবে। জানা তো যাবে সে কে যে মাঝপথে রেস ছেড়ে আবার জয়েন করেছে। পুরবি স্যার আমাদের প্রথম কচ্ছপ হলো এই নবীন। এ রেসের প্রত্যেকটা ল্যাপ 25 মিনিটে কমপ্লিট করেছে, কিন্তু শেষ ল্যাপের পরে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছানোর জন্য মানে 1 কিলোমিটার ক্রস করার জন্য ওর 50 মিনিট সময় লেগেছে। নবীন, আর স্যার এই মুক্তি, এর টাইম তো রেকর্ডই হয়নি। 15 থেকে 20 কিলোমিটারের মাঝের ধাপ। তাহলে এই হলো দ্বিতীয় সাসপেক্ট। মুক্তি। আর এবার এই গৌরব, এ তো 15 কিলোমিটারের ধাপই বের হতে পারেনি। তাহলে এই হলো আমাদের তৃতীয় সাসপেক্ট। স্যার বাকি সবার টাইমিং তো মোটামুটি ঠিকঠাকই আছে। তার মানে এই খুন এই 3 জনের মধ্যেই কেউ করেছে, মুক্তি, নবীন আর গৌরবের মধ্যে। যদি নবীন খুন করে থাকে তাহলে সে রেস ছেড়েছে 20 কিলোমিটার আর ফিনিশিং লাইনের মাঝপথে। পেড্রিক, পঙ্কজ, বাইক নিয়ে যাও, এবার স্পিডে যাবে ওই রুটেই। আর খেয়াল করো যেখানে ওই 3 জন যেখানে রেস ছেড়েছে সেখান থেকে রোহনের বাড়ি কতটা দূরে আর কত সময় লাগতে। 15 কিলোমিটারের মার্ক থেকে আসছি স্যার, এটা 10 কিলোমিটার। হ্যাঁ, মুক্তি বোধহয় এখানেই কোথাও দাঁড়িয়েছিল, 10 আর 15 কিলোমিটারের মার্কের মাঝখানে। এই আমি স্টপ ওয়াচটা অন করলাম আর আমি চললাম রোহনের বাড়ি। থাম পঙ্কজ, এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই রাস্তাটা চলুন। আরে আস্তে চালা না। হ্যাঁ। এই দেখুন রোহনের বাড়ি। মুক্তি নিশ্চয়ই রোহনের ঘরে
পিছনের জানলা দিয়ে ঢুকেছিল। আরে অ্যাক্টিং করতে বলেছিলাম। থাম। মুক্তি রোহনকে খুন করার পর হয়তো সমস্ত তথ্য প্রমাণ পুড়িয়ে আবার দৌড়ে ফিরে গিয়েছিল ম্যারাথন শেষ করতে। চল আমরা আবার যাব সেই ম্যারাথনের ওখানে 20 কিলোমিটারের মার্কটার কাছে। স্টপ ওয়াচে টাইম দেখে নিন স্যার। 26 মিনিট। বাহ, আরে ব্যাস ব্যাস ব্যাস। এবার মুক্তি পৌঁছলো 20 কিলোমিটারের মার্কে পাক্কা 30 মিনিট পরে। আর তারপর এখান থেকেই হয়তো ও রেসটা শেষ করেছিল। এবার শোন, গৌরব যদি খুন করে থাকে তাহলে ও রেসটা এখানেই ছেড়েছিল 10 আর 15 কিলোমিটার মার্কের মাঝামাঝি। এই আমি স্টপ ওয়াচ অন করলাম। এবার যাব আমরা রোহনের বাড়ি। চলো চল। হ্যাঁ একদম পুরো বিশ্বাস আছে আমার। এক্সকিউজ মি। এই ছাড় 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 ছাড়, আরে 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 মরে যাবো তো। চল। ব্যাস। একটু দাঁড়ান, আমি বুঝতে পেরেছি। আমি বলছি, এই গৌরব রোহনের বাড়ি থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে রেসে আবার জয়েন করেছিল, তাই না? শাবাশ। হ্যাঁ। আমার সাথে থেকে থেকে তোরও তো বুদ্ধি খুলে গেছে। আর এই সব কিছু করতে গৌরবের টাইম লেগেছিল পুরো 27 মিনিট। এবার দেখা যাক নবীনের কত লেগেছিল। এবার যদি নবীন খুন করে থাকে তাহলে ও নিশ্চয়ই এখান থেকে গেছিল যেখানে ও পড়ে গেছিল। এই আমি স্টপ ওয়াচ অন করলাম। এবার যাওয়া যাক রোহনের বাড়ি। চল চলুন স্যার। ওকে পঙ্কজ, 3 জন রোহনের সাথে এরকমই কিছু করেছিল। ব্যাস। রোহনকে খুন করে নবীন এইখানে এসে পৌঁছেছিল ফিনিশিং লাইনের সামনে, যেখানে ও ক্যামেরাটা দ্বিতীয়বারের জন্য সরিয়েছিল। আর এই সব কিছু করতে ওর লেগেছিল হয়তো 48 মিনিট। স্যার, জানতে পেরেছি 3 জনের কত সময় লেগেছিল। আচ্ছা, তাহলে বলো মুক্তির কত সময় লেগেছিল? মুক্তির লেগেছিল 30 মিনিট। আর টাইমিং চিপ অনুযায়ী 39 মিনিট লেট ছিল। আর গৌরব? গৌরবের 27 মিনিট। আরও ম্যারাথন রেস থেকে নিখোঁজ ছিল 24 মিনিটের জন্য। নবীনের লেগেছিল 48 মিনিট রোহনের বাড়ি গিয়ে ওকে খুন করে ফিরে আসতে। আর টাইমিং চিপ অনুযায়ী এই নবীন 50 মিনিট লেট ছিল। হ্যাঁ, আমাদের খুনি এই 3 জনের মধ্যেই কেউ হবে, নবীন, গৌরব আর মুক্তির মধ্যে। মিস্টার নবীন, একটা কথা বলুন। এই রেসে আপনি প্রত্যেকটা ল্যাপ 25 মিনিটে কমপ্লিট করেছেন, কিন্তু ফিনিশিং লাইনের আগে ওই 1 কিলোমিটার যেতে আপনার 50 মিনিট সময় লেগেছিল। কেন? স্যার, ওই 20 কিলোমিটার পুরো করার পর আমি নিচে পড়ে গেছিলাম। আর স্যার, ওই আমার পায়ে চোট লেগেছিল আর ক্যামেরাটাও ভেঙে যায়। স্যার, লাস্টের 1 কিলোমিটার আমি কতটা কষ্টে পুরো করেছি স্যার আমিই জানি সেটা। এই আঘাতটা কোথায় লেগেছে আপনার? স্যার, এইখানে দেখুন স্যার। পট্টিটা খোলো। হ্যাঁ, এইটা। স্যার, এবার আপনার বিশ্বাস হয়েছে যে আমি কোনো দোষ করিনি? নির্দোষ যদি হও এত ঘাবড়ে যাচ্ছ কেন? ঘাম হচ্ছে, অনেকটা নার্ভাস লাগছো তুমি। হ্যাঁ, মাটি কেন লাগিয়েছিলে ক্যামেরাতে? জানি না, ভুল করে লেগে গিয়েছিল। ভুল করে? 15 থেকে 20 কিলোমিটার ধাপও ভুল করে ছেড়ে দিয়েছিলে নাকি? আমি তো কোনো ধাপই ছাড়িনি, সমস্ত ধাপই পুরো করেছি।
কিন্তু টাইমিং চিপ তো অন্য গল্প বলছে। টাইমিং চিপ খারাপও তো হতে পারে। আপনি একজন মেশিনের উপর বিশ্বাস করবেন নাকি একজন জীবন্ত মানুষের উপর? আচ্ছা, তোমার গোপ্রো ক্যামেরাটা কোথায় গেল? তুমি তো ওদের ওটা ফেরত দাওনি। ওটা তো হারিয়ে গেছে স্যার। হারিয়ে গেছে? কি করে হারিয়ে গেল ভাই? জানি না স্যার, ওই রেসের মাঝখানে হঠাৎ করে দেখলাম ক্যামেরাটা ছিলই না, জানি না কোথায় পড়ে গেছে। আচ্ছা, আর ওই 15 কিলোমিটারের ধাপটাও কি হারিয়ে গিয়েছিল? ওটাকে তো পার করনি তুমি। স্যার আমি পুরো রেস কমপ্লিট করেছি। মিথ্যে কথা বলবে না। রেসের মাঝে কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি স্যার, আমি তো পুরো রেস কমপ্লিট করেছি, কোথাও যায়নি স্যার। আচ্ছা স্যার, মনে হচ্ছে নবীনই, কারণ আমি যখন ওকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন ওর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল, হাত পা কাঁপছিল ওর। এই গৌরবও কম নয়, ও বললো জানি না কি করে ক্যামেরাটা হারিয়ে গেছে। আরে এত বড় একটা ক্যামেরা পড়ে গেলে সেটা কেউ জানতে পারবে না স্যার। বস, তোমার কথাটা ঠিকই, কিন্তু নবীনের একটু আঘাত লেগেছে না? হ্যাঁ স্যার, আঘাত তো ওর লেগেছে। স্যার, আমার মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে। স্যার, আমার মনে হচ্ছে মুক্তি মিথ্যে বলছে। ও জেনে শুনেই ক্যামেরায় মাটি লাগিয়েছিল, কারণ নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ও আমাদের থেকে লুকোতে চাইছে। হ্যাঁ, এটাও হতে পারে, কারণ ক্যামেরায় যদি ভুল করে মাটি লেগে যেত তাহলে আরো সবার ক্যামেরাতে লাগতে পারতো ভুল করে। গোলমাল আছে, এই তিনজনের মধ্যে কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। খুনি এই তিনজনের মধ্যেই কেউ একজন। নবীন, আমাকে ওই জায়গাটা দেখাও যেখানে তুমি এক্স্যাক্টলি পড়েছিলে। কিভাবে পড়েছিলে? আসুন স্যার। কিন্তু স্যার, আমার পায়ে খুব ব্যথা আছে, আপনি একটু সাহায্য করবেন আমাকে? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো। স্যার, আমি এখনো বলছি আপনাকে, আপনি নিজের টাইম ওয়েস্ট করছেন। এমনটা যেন না হয় যে আসল খুনিই পালিয়ে যায়। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোনো খুনি না বেরিয়েছে না বেরোতে পারবে, নিশ্চিন্ত থাকো। হ্যাঁ স্যার, ওই যে এখানে আটকেই আমি পড়ে যাই। এখানে? হ্যাঁ স্যার। স্যার, পড়ে যেতেই আমার ক্যামেরাটাও ভেঙে যায়। আচ্ছা। তারপর আমি ক্যামেরাটা আবার লাগালাম, তারপর রেস স্টার্ট করলাম। প্রচুর ব্যথা নিয়ে তুমি এই রেসটা ফিনিশ করেছো। হ্যাঁ স্যার, এখনো খুব ব্যথা। তুমি পড়েছিলে এইখানে, এই জায়গাটায়? হ্যাঁ স্যার, খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো, তাই খেয়াল করিনি, আর পা আটকে নিচে পড়ে যাই। আচ্ছা, রেস ফিনিশ করার আগে তুমি দ্বিতীয়বার ওই ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছিলে কেন? আচ্ছা, ওটা তো স্যার খুব গরম লাগছিল তো, তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমি আবার ক্যামেরাটা লাগিয়ে নিই। রেস তো আমি তারপরেই কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো। স্যার, কিছু তো বলুন, আমরা যাচ্ছি কোথায় আসলে? তোমার হারিয়ে যাওয়া ক্যামেরা খুঁজতে। স্যার, কিন্তু এত বড় জায়গাতে আমরা খুঁজবো কি করে ওই ক্যামেরাটা? প্রত্যেক ক্যামেরাতে একটা চিপ লাগানো আছে, আর এই ম্যাপ বলছে তোমার ক্যামেরা এইদিকেই আছে। চলে এসো। ম্যাম, আমি সত্যি কথাই বলছি। সত্যি তো এটাই, তুমি 10-15 কিলোমিটারের মাঝে রেস ছেড়ে দিয়েছিলে, আর তারপরে রোহনকে মেরে দিয়ে এখানে চলে এলে, এই 20 কিলোমিটারের মার্কে চলে এলে, কারণ তুমি তো জানতে এখান থেকে তোমাকে কোনো খেলোয়াড় দেখতে পাবে না। সব খেলোয়াড়রা তো তখন পিছনে। সব মিথ্যে। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? কি কি খুঁজছো? আমি কিছু তো না। কিছু আছে ওখানে? না, কিছু না। আচ্ছা, ওই ও, তো তুমি সাইকেলে করে গিয়েছিলে রোহনকে খুন করতে? আমি সত্যিই জানি না যে এই সাইকেলটা কার। তাই এক্ষুনি সব জানা যাবে যখন তোমার আঙুলের ছাপ এই সাইকেলে পাওয়া যাবে। হ্যাঁ ম্যাম, প্লিজ। হ্যাঁ, এই হলো ক্যামেরা। এটাকে পুরো ভেঙে ফেলেছো? হ্যাঁ, আমি ভাঙিনি স্যার। দুটো ক্যামেরা
এই ক্যামেরাটা আবার কার? স্যার স্যার সরি, আমি আপনাকে মিথ্যে বলেছি স্যার, কিন্তু আমি আপনাকে সব সত্যি কথা বলে দিচ্ছি স্যার। বলো, তাহলে সত্যি বলার মুড হয়েছে তোমার? বলো। আসলে আমি এই জঙ্গলে না ড্রাগস নিতে এসেছিলাম, ওই গায়ের জোর বানানোর ড্রাগস, যাতে আমার গায়ে শক্তি আসে আর আমি জোরে দৌড়ে এই রেসটা জিতে যেতে পারি। সেই জন্যই আমি ক্যামেরাটা ভেঙে দিয়েছিলাম। খুব ভালো মজা করো তুমি। জোরে দৌড়ানো ড্রাগ নিয়েছিলে ম্যারাথনে, যেখানে অনেকক্ষণ দৌড়তে হয় আস্তে আস্তে, সেখানে জোরে দৌড়ানো ড্রাগের দরকার ছিল। মজা করছো? হ্যাঁ, এটা কার ক্যামেরা? আমি জানি না স্যার। কোনো ব্যাপার না, সব জানতে পেরে যাব। আমি অপরাধ করেছি, কিন্তু ওটা নয় যেটা আপনি ভাবছেন। আমি রোহনকে মারিনি। আমার দোষ শুধু এটুকুই যে আমি রেসটা জেতার জন্য একটু চালাকি করেছিলাম। বুঝলাম না, কি করেছো তুমি? আমি জানতাম না যে টাইমিং চিপ প্রত্যেক ধাপে রানারের টাইম নোট করবে। আমি ভেবেছিলাম শুধু রেসের প্রথমে আর শেষে টাইম ক্যালকুলেট হবে, আর তাই 10 কিলোমিটার পর্যন্ত এসে ক্যামেরায় মাটি লাগিয়ে দিয়েছিলাম আর ওখান থেকে সাইকেল নিয়েছিলাম। কিন্তু রেস শেষ হতেই সিআইডি ওখানে চলে এলো আর আমি ওখান থেকে সাইকেলটা সরানোর সুযোগই পাইনি। এত কিছু করেছো শুধু একটা রেস জেতার জন্য? আসলে অফিসে বেট ধরা হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্টে যে রেসটা জিতবে তাকে সবাই কন্ট্রিবিউট করে 5 লাখ টাকা দেবে। আমার টাকার খুব দরকার ছিল, তাই আমি... এটা দীপ্তির ক্যামেরা। এই দুটো ক্যামেরা তোমরা কেন ভেঙেছিলে? স্যার আসলে আমরা এই রেসে এসেছিলাম যাতে একে অপরের সাথে সময় কাটাতে পারি, কিন্তু তারপরে খেয়াল হলো যে আমাদের প্রেমের কথাবার্তা সব ওই গোপ্রোতে রেকর্ড হচ্ছে। স্যার কখন থেকে ফলো করছে। শোন না, তোকে খুব সুন্দর লাগছে। দাঁত ছাড়ো তো। কি হলো? গোপ্রোতে সব রেকর্ড হচ্ছে। ও গড, এখন কি করব? একটা কাজ করা যাক, চল আমার সঙ্গে। হ্যাঁ তোমরা তো অদ্ভুত কাজ করেছো। আরে এতে তো কোনো সাউন্ড রেকর্ডই হয় না, তোমরা তো বোকার মতো কাজ করেছিলে। হয়তো কে দুটো ক্যামেরা ভেঙে দিয়েছো। কি স্যার, এতে কিছু রেকর্ড হয়নি? স্যার নবীন তো আমাকে ওই জায়গাটা দেখিয়েছে যেখানে ও পড়েছিল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে ও মিথ্যে কথাই বলছে। আরে মুক্তি? স্যার মুক্তি বলেছে যে ও সাইকেলের ব্যবহার করেছে রেস জেতার জন্য। স্যার হতে পারে ও মিথ্যে কথা বলছে আর রোহনকে খুন ওই করেছে। আর গৌরব আর দীপ্তি, ওদের লাভ স্টোরির কি হলো? কতটা সত্যি? হ্যাঁ, ওরা সত্যি কথাই বলছে। ফোন রেকর্ডে দেখাচ্ছে দীপ্তি আর গৌরব প্রতিদিন 3-4 ঘন্টা করে নিজেদের মধ্যে কথা বলতো। স্যার একটা কাজ করি, আমরা আবার ম্যারাথন রেসের ফিনিশিং ভিডিওটা দেখি। তার মানে গৌরবের ঠিক পরেই এই দীপ্তি ঢুকেছিল। দুজনে একসঙ্গেই ছিল। মনে হচ্ছে স্যার দুজনেই এই কাণ্ড করেছে। এক মিনিট অভিজিৎ, দয়া, এই ফুটেজটা দেখো। এই হলো সেই খুনি। স্যার আমাদের এখানে কেন ডাকা হয়েছে? খুনির নাম বলবার জন্য। স্যার
সত্যিই খুনি ধরা পড়েছে? তাহলে তাহলে বলুন না স্যার, কে খুনি? আরে বলবো, একটু ধৈর্য ধরো। মুক্তি, 5 লাখ টাকার জন্য তুমি বেইমানি করেছো, 5 লাখ টাকার জন্য। আর গৌরব, তুমি তো তোমার ভালোবাসা লুকোনোর জন্য বেইমানি করেছো। আর নবীন, তুমি চলো তোমাকে আবার দেখাচ্ছি, রেসের একটা পার্ট দেখাচ্ছি। খুব ভালো করে দেখো আর বলো কোথায় ভুল আছে, বলো। কিছুই তো নেই স্যার, সবই তো ঠিকই আছে। কোনো প্রবলেম নেই। তোমার মনে আছে তুমি বলেছিলে যে ক্যামেরাটা দ্বিতীয়বার যখন তুমি সরিয়েছিলে তারপরে তুমি মাথায় জল ঢেলেছিলে? ওটা তো স্যার খুব গরম লাগছিল, তো তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম। মিথ্যে বলেছিলে তুমি, নিজের মাথায় জল ঢেলেছিলে। অথচ যখন ফিনিশিং লাইনে পৌঁছলে তখন তো তোমার ভেজা অবস্থায় থাকার কথা ছিল। কিন্তু এই ফুটেজে আমরা কি দেখতে পাচ্ছি? তুমি শুকনো অবস্থায় দৌড়চ্ছ। হয়তো জল শুকিয়ে গেছিল। বর্ষাকালে অত তাড়াতাড়ি জল শুকিয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তাহলে নবীন, তোমাকে আরো একটা ফুটেজ দেখাই, এই গল্পের শেষ অংশ। বলো, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? কি নবীন, এই ফুটেজে তোমার মুখটা কেমন চেঞ্জ লাগছে না? হ্যাঁ, অন্যরকম তো দেখাবেই, কারণ এই মুখটা নবীনের নয়, ওর ভাই প্রবীণের। খুব বড় প্ল্যান বানিয়েছিলে তুমি, দারুণ মাথা খাটিয়েছিলে তুমি। প্রথমে 3টে এমপ্লয়ির ক্যামেরা বন্ধ করে দিয়েছিলে, আর তারপরে নিজের গোপ্রো ক্যামেরা নিচে ফেলে দিয়েছিলে যাতে লেন্সটা ভেঙে যায়। আর তারপর নবীন নিজের ক্যামেরাটাকে খুলে পরিয়ে দিল নিজের ভাইকে, মানে প্রবীণকে। এই ক্যামেরা বদল করার সময় খুব একটা সময় ছিল না, তাই হতে পারে ওই টি শার্টে যখন কাগজটা লাগাচ্ছিল তখন সমস্ত ম্যাগনেটগুলো লাগায়নি, কিছু ম্যাগনেট নবীন নিজের পকেটে ভরে নিয়ে গেছিল। নবীন রেস ছেড়ে বেরিয়ে যায় রেইনকোট পরে আর পৌঁছে যায় রোহনকে খুন করার জন্য। কিন্তু ও কি করে জানবে যে রোহনকে মারার সময় ম্যারাথন রেসের ওই ম্যাগনেটই ওকে ফাঁসিয়ে দেবে? তারপর তুমি পুরো প্রমাণ নষ্ট করলে আর আবার এসে রেসে জয়েন করলে। ইচ্ছে করে নিজের পায়ে তুমি চোট লাগালে যাতে আমরা বিশ্বাস করি যে আঘাতটা সত্যি। আর তারপরে তুমি রেসটা ফিনিশ করো। তাহলে বলো। হ্যাঁ স্যার, আমি খুন করেছি রোহনকে। একদম একদম পারফেক্ট প্ল্যান ছিল, কিন্তু আমি কি করে জানবো যে আপনারা আমার থেকেও অনেক বুদ্ধিমান? প্রত্যেক অপরাধী এই ভুলটাই করে, কারণ তার মনে হয় যে
সে আইনের চোখে ফাঁকি দিয়ে দেবে। এবারে বলো, ওকে কেন খুন করলে? তাড়াতাড়ি বলো। বিএনডি বিল্ডকনে হওয়া প্রত্যেকটা গন্ডগোলের পেছনে আমিই ছিলাম। আমার জন্যই প্রত্যেকটা টেন্ডার কোম্পানির হাতছাড়া হলো। আর আমি যদি রোহনকে না মারতাম তাহলে ও আমার সমস্ত রহস্য খুলে দিত। তাই আমি... লজ্জা লাগার কথা তোমার। যে থালায় খেয়েছো ওই থালায় ফুটো করেছো। আর সেই পাপ লুকোনোর জন্য তুমি রোহনকে খুন করে দিয়েছো। আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। আশা করি ততদিনে ফাঁসির অর্ডার এসে যাবে। নিয়ে যাও এদের।